জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল, ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। এ রায় একটি যুগান্তকারী রায়, বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ট্রাইব্যুনালের রায়কে মাইলফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর। শেখ হাসিনাকে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি, দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে। শেখ হাসিনার কে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজা দাবি, দ্রুত রায় কার্যকরের আহ্বান। শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে। এবার হবে দেশ রক্ষার নির্বাচন, সুষ্ঠু ভোট আয়োজনে ভুলের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতার সঙ্গে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনের নির্দেশ। এবং লালদিয়া টার্মিনাল নির্মাণে ডেনমার্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই। পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে চুক্তি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন। তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়। অভিযুক্ত 3 আসামির 2 জন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পলাতক। আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল আল মামুন আসামি থেকে রাজসাক্ষী। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। 2.5 ঘন্টা ধরে পড়া হয় 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় 2 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় 5 বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি।
যেটা আমার বিপক্ষে গিয়েছে। প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা, তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। রায়ে আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে উল্লেখ করে জামায়াত বলছে এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব, আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান এনসিপির। মানবতা বিরোধী অপরাধ, হত্যার পর মানুষ পুড়িয়ে মারা সহ 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যা মাইল ফলক। তিনি বলেন, আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার 2 দোসরের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। সোমবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। এ ব্যাপারে জনগণকেও সচেতন থাকার পাশাপাশি অন্যান্য মামলায় অভিযুক্তদের বিচার নিশ্চিতের দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দীর্ঘ 16 বছরের গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। শহীদ পরিবারের সদস্যদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা সন্তুষ্টি প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজার দাবি শহীদ পরিবারের। 17 নভেম্বর ভোরের আলো ফুটে দীপ্ত ছড়াচ্ছে সূর্য। এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস। মামলার 8ম সাক্ষীও তিনি। গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা, ক্ষোভ আর বেদনার কথা। আবার কিছু কথা ঠোঁটে ফোটেনি, চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা। আমার ছেলে ওই সুযোগটা দেয় নাই। শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে তাদের। ছেলে নাই, আমি এখন অসহায়। ফাঁসির রায়টা কার্যকর হোক। রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে। জুলাই যোদ্ধারা বলেন, এ রায় শুধু প্রতিশোধ নয়, বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার। হাসিনাকে 1000 বার যদিও ফাঁসি দেওয়া হয়, কারো চোখের যে কষ্ট
পা হারানোর যে কষ্ট সেটা কি কখনো বুঝবে না। দ্রুততম সময়ে রায়টা দেখতে পেলাম, আর আরও বেশি সন্তুষ্ট হব যেদিন এই রায়টা কার্যকরী হবে। তবে সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। চৌধুরী আব্দুল্লাহ মামুন ওনাকে রাজসাক্ষী হওয়ার কারণে 5 বছর জেল দেওয়া হয়েছে। আমি মাত্র আমার দুপাশে দুজন শহীদ পরিবার বসেছিলেন, তারা কোনোভাবে নিতে পারছিলেন না, কান্না ভেঙে পড়ছিলেন। তাদের জন্য এটি একটি বড় মেসেজ যে কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে। অতি দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আইনা ফাঁসির কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাইতেছি। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষত হয়তো বয়ে বেড়াতে হবে বহুকাল, কিন্তু 36 জুলাই অধিকার আদায়ের রাজপথের আন্দোলনের প্রেরণা হয়ে ওঠার জন্য এ রায় কার্যকর হওয়া জরুরি বলছেন ভুক্তভোগীরা। অপেক্ষা, শঙ্কা আর উত্তেজনা অবশেষে শেষ হলো একটি রায়ের মধ্য দিয়ে। নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের চোখে মুখে আজ স্বস্তির ছাপ স্পষ্ট। জাতির প্রত্যাশা এই সিদ্ধান্ত ক্ষমতাকে কিছুটা হলেও দায়িত্বশীল হতে শেখাবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানান, রায় কার্যকরে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেয়া হবে। এদিকে রায় সম্পর্কে অবহিত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারবদ্ধ তারা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে যেকোনো ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায় ঘোষণার পর সচিবালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায় জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টাও জানান, নয়াদিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যাপন চেয়ে দ্রুত চিঠি দেওয়া হবে। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত যাব। জনমনে কোনো আতঙ্ক নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়কে কেন্দ্র করে দেশে বড় কোনো ঘটনা ঘটেনি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকই দেখবেন এটা ডাই ডাউন। এদিকে শেখ হাসিনার ফাঁসির দণ্ড সম্পর্কে অবহিত বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারবদ্ধ তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, ইটপাটকেল ছুড়ে পাল্টা জবাব। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্র ধানমন্ডি 32। শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। দুপক্ষের ধস্তাধস্তির পর থেমে থেমে চলে সংঘর্ষ, আহত হন অনেকেই। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীর ইটপাটকেল ছুড়ে জবাব দেয় ছাত্র জনতা। সোমবার দুপুর 1টা থেকে থেমে থেমে চলে সংঘর্ষ। ধানমন্ডি 32 নম্বর ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে। এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর 12টার দিকে ধানমন্ডি 32 নম্বরে আসেন শিক্ষার্থীরা। পুলিশ অনুমতি না দিলে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা। কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান। পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপরও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। শিক্ষার্থীদের সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরও টিয়ার গ্যাস এরকম মেরেছে। নিচে ধাক্কা দিয়ে ফেলে লাঠি উস্টা, তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন। পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবং ইট পাটকেল নিক্ষেপ করায় চড়াও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে যে মিরপুর রোডের পাশে যে 32-এ ঢোকার যে রাস্তাটা, ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে। তো ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। সন্ধ্যায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়ে ধানমন্ডি 32 নম্বরের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, কি তথ্য আছে আপনার কাছে একটু জানতে চাই। নাইম, শুনতে পাচ্ছেন? ধানমন্ডির 32 নম্বর সড়কে আজ দিনভর যে উত্তেজনাকর একটি পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি এখন সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে। তবে আশেপাশের সড়কগুলোতে এখনও কিন্তু পুলিশের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও রাত 10:30 পর্যন্তও কিন্তু এই সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। তবে মূলত রাত 10:30টার পর থেকে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ, সেনাবাহিনীর সদস্য সহ বিজিবি সদস্যরা। আমরা এখানে আজ সন্ধ্যার পর থেকে যে পরিস্থিতি দেখেছি, সন্ধ্যার পর থেকে মূলত এখানে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে, যে কারণে এই আশেপাশের যেই সড়কগুলো ছিল সেই সড়কগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি এখানকার যে দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটও আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে বন্ধ করে দেওয়া হয়। তবে এখন আমরা দেখছি যে রাত 10:30টার পর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বিশেষ করে ধানমন্ডি মিরপুরের যেই মূল সড়ক, সেই মূল সড়কে কিন্তু যানবাহন চলাচল করছে। ব্যক্তিগত পরিবহন নিয়েও আমরা সাধারণ মানুষকে চলাচল করতে দেখছি। এছাড়া এখানকার যেই সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে আজ রাত 9টার পর থেকে বলা যায় যে সাধারণ মানুষও চলাচল করছে। আমরা যদি আজকের দিনের ঘটনা থেকে বলতে চাই, মূলত আজ দুপুরের পর থেকে এই ধানমন্ডি 32 নম্বর সড়কে কিন্তু বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। কিন্তু এরপর থেকে সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় হচ্ছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আজ রাত বিশেষ করে রাত 10:30টার পরে মূলত এই এলাকায় একদমই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সদস্যরা। তো এই ছিল ধানমন্ডি 32 নম্বর সড়ক থেকে সবশেষ পরিস্থিতি। নাইম হাসান যুক্ত হয়েছিলেন ধানমন্ডি থেকে, জানাচ্ছিলেন ধানমন্ডি এলাকার এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে। এবার হবে দেশ রক্ষার নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মত বিনিময়ে এই মন্তব্য করেন তিনি। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেন পরিকল্পনা, স্বরাষ্ট্র, গণপূর্ত ও আইন উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্র প্রস্তুতি, নাগরিক সেবার ধারাবাহিকতা সহ সামগ্রিক দায়িত্ব পালনের বিষয়ে ডিসিদের নানা রকম নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নবজন্ম দেওয়ার জন্য আমরা নিরপেক্ষ স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে, সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে। আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে, ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা। আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন, এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে। এখানে ভুল করার কোনো অবকাশ নাই।
এবার যদি আমরা ভুল করি এটা শোধরানোর আর সময় আমাদের থাকবে না। আসন্ন নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, তাই কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। জাতি নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মলার মারস্ক। অনুষ্ঠানে দাবি করা হয়, এই চুক্তি দেশের জন্য হুমকি নয়, বরং পণ্য উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ। এদিকে কেরানীগঞ্জের পানগাঁওয়ে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তি সই করেছে সুইজারল্যান্ডের কোম্পানি মেকডল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বড় বাধা বন্দর জটিলতা। যেখানে শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে জাহাজ বন্দরে খালাস করতে সময় লাগে সর্বোচ্চ 24 ঘন্টা, সেখানে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে পণ্য খালাস ও কাস্টম প্রক্রিয়ায় লেগে যায় 7 থেকে 8 দিন। এমন বাস্তবতায় দেশের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সহজ ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপি মলার মারস্কের সঙ্গে চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব হিসেবে তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে সরকার, জানায় পিপিপি কর্তৃপক্ষ। আগামী কয়েক বছরের মধ্যে আমরা 4টি সমুদ্র বন্দর, একটি গভীর সমুদ্র বন্দর, একটি নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি, যা বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব তৈরিতে সাহায্য করবে। চুক্তি সই নিয়ে নানা সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান, অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে আজকে থেকে সেই সন্দেহ দূর হবে, যে এটা দেশের জন্য, জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান। এদিকে আলাদা অনুষ্ঠানে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করেছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক। রিভার্স আর ইউজড ফর টেকিং কন্টেইনার বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া, বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া। আমি আশা করি এটা শুরু হয়েছে, ভবিষ্যতে এটা হবে। এই চুক্তির মাধ্যমে বছরে পানগাঁও বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে 1,60,000 TEUS, এমনটাই আশা সরকারের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ছিলেন দেশ বিদেশের খবর।